সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে শুরু করব আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারের নাম বা এই অধ্যায়ের নাম হচ্ছে স্থির তড়িৎ। অর্থাৎ আমরা স্থির তড়িৎ অধ্যায় পড়া শুরু করব। স্থির তড়িৎ অধ্যায়ে যে বিষয়টি আছে, প্রথমেই যে বিষয়টি আছে সেটি হচ্ছে চার্জ। চার্জ জিনিসটা কি সেটা আমরা একটু দেখব। আচ্ছা, মৌলিক কণা সমূহের যে বৈশিষ্ট্য সমূহ, চার্জ জিনিসটা কি, তাহলে আমরা একটু টপিকসগুলো লিখে নিই। প্রথমেই হচ্ছে চার্জ। চার্জ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চার্জটা কি? চার্জ হচ্ছে মৌলিক কণাসমূহের যে বৈশিষ্ট্য সমূহ কোনো বস্তুকে তড়িতাহিত করে। মৌলিক কণাসমূহের যে বৈশিষ্ট্য বা ধর্মসমূহ কোনো বস্তুকে তড়িতাহিত করে তাকে বলা হয় চার্জ। আমি আবারও বলছি, মৌলিক কণাসমূহের যে বৈশিষ্ট্য সূচক ধর্মগুলো কোনো বস্তুকে তড়িতাহিত করে তাকে বলা হয় চার্জ। এই চার্জ হচ্ছে দুই প্রকার। চার্জ দুই প্রকার। এক হচ্ছে ধনাত্মক চার্জ, আর দুই হচ্ছে ঋণাত্মক চার্জ। একটি হচ্ছে ধনাত্মক চার্জ, একটি হচ্ছে ঋণাত্মক চার্জ। আচ্ছা, এই চার্জ দ্বয়ের মধ্যে এক প্রকারের বল ক্রিয়া করে। ঠিক আছে? আচ্ছা, এই বল কখনো আকর্ষণধর্মী হয়, কখনো বিকর্ষণধর্মী হয়। কখন আকর্ষণধর্মী হয়? যখন বিপরীতধর্মী দুটি চার্জ, অর্থাৎ যখন ধনাত্মক এবং ঋণাত্মক চার্জকে পাশাপাশি রাখা হয়, তখন তাদের মধ্যে যে বল ক্রিয়া করে সেটাকে আমরা বলি হচ্ছে আকর্ষণধর্মী বল। এবং সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। কিরকম? যেমন আমরা যদি দুটি ধনাত্মক চার্জকে পাশাপাশি রাখি, তাহলে তারা তাদেরকে বিকর্ষণ করবে, একে অপরকে বিকর্ষণ করবে, অর্থাৎ একে অপরের থেকে দূরে চলে যাবে। আবার যদি দুইটি ঋণাত্মক চার্জকে আমরা যদি আবার পাশাপাশি রাখি, তাহলে তারা কি করবে? তারা যেহেতু সমধর্মী চার্জ, তারা বিকর্ষণ করবে। ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে চার্জ দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক চার্জ, একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। আমরা এটাও জানলাম যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ এখানে একটা বলের উৎপত্তি হয়। তাহলে চার্জ দ্বয়ের মধ্যে একটা বলের উৎপত্তি হয়। এই বলটা নিয়েই কাজ করেছেন বিজ্ঞানী কুলম্ব। বা এই বলটা, এই যে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুটা চার্জের মধ্যে যে বলটা ক্রিয়া করে, সেটা হতে পারে ধনাত্মক, সেটা হতে পারে আকর্ষণধর্মী, সেটা হতে পারে বিকর্ষণধর্মী। ঠিক আছে? আচ্ছা, তো সেই যে বলটা ক্রিয়া করে, এটা তিনটা শর্তের উপর নির্ভর করে। কয়টা শর্ত? তিনটি শর্তের উপরে নির্ভর করে। এক নম্বর শর্ত এক, এটা নির্ভর করে চার্জ দ্বয়ের পরিমাণের উপরে। শর্ত দুই, এটা নির্ভর করে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপরে। এবং শর্ত নম্বর তিন, এটা নির্ভর করে চার্জ দ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপরে। এই তিনটা শর্তের উপর ভিত্তি করে বিজ্ঞানী কুলম্ব চার্জ দ্বয়ের মধ্যে বল নির্ণয়ের একটি সূত্র প্রদান করেছেন, যেই সূত্রটা কুলম্বের সূত্র নামে পরিচিত। তাহলে আমরা এখন শিখব কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের বিবৃতিটা আমি একটু বলছি। কুলম্বের সূত্র, কুলম্ব বলেছেন, কুলম্বের যে বিবৃতি সেটি হচ্ছে, কোনো নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু চার্জ পরস্পরকে দুইটি বিন্দু চার্জের পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
এবং এই বল চার্জদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, এটাই হচ্ছে কুলম্বের সূত্রের বিবৃতি। আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল বলের মান চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি? সূত্র অনুযায়ী আমরা যদি একটু ছবি আঁকি, দুইটা চার্জ, একটা Q1 চার্জ আর একটা হচ্ছে Q2 চার্জ, একটা Q1 Q2 চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। ডিও নিতে পারি, দূরত্বকে আমরা ডি দ্বারাও ডিনোট করতে পারি, দূরত্বকে আমরা আর দ্বারাও নিতে পারি, যেটা ইচ্ছা নিতে পারবে। আচ্ছা, তাহলে এদের মধ্যে যদি বল কাজ করে, দুটো বল, এটা হচ্ছে একই বল যদি কাজ করে, তাহলে সেই বলের পরিমাণটাই আমরা পাই হচ্ছে কুলম্বের সূত্রের সাহায্যে। কিভাবে পাই? আমরা সূত্র অনুযায়ী কি পেয়েছি যে এটি আকর্ষণ এবং বিকর্ষণ বল হয়, এটি আকর্ষণ এবং বিকর্ষণ বল হয়। ঠিক আছে, তাহলে এই বলটা কি হবে? চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক, তাহলে Q1 Q2 চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক। আচ্ছা, তারপরে আমরা কি পেলাম? চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এখানে মধ্যবর্তী দূরত্ব কি? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, তাহলে চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আচ্ছা, এখন এই দুটিকে আলাদা না রেখে আমরা যদি একসাথে লিখতে চাই, তাহলে কি লিখতে পারবো? F is proportional to Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে D স্কয়ার। তাহলে দেখো এখানে একটা কি সমানুপাতিক চিহ্ন আসলো। এখন আমরা চাইলে এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা একটি সমানুপাতিক ধ্রুবক দিয়ে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিতে পারি। সেটা হচ্ছে কি রকম? তাহলে F ইকুয়াল টু, এখানে C একটা সমানুপাতিক ধ্রুবক, C ইকুয়াল টু Q1 Q2 ডিভাইড বাই হচ্ছে D স্কয়ার। এখন শূন্য মাধ্যম, ওই যে আমরা বলেছিলাম এটা নির্ভর করে মাধ্যমের উপরে। মাধ্যম শূন্য হলে জিনিসটা একরকম, মাধ্যম যদি অন্য রকম হয় সেটা হচ্ছে আরেক রকম। এই মাধ্যম নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা যদি শূন্য মাধ্যম নিয়ে আলোচনা করি, তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই কনস্ট্যান্টের মানটা আমরা পেয়ে যাই। এই কনস্ট্যান্টকে আমরা লিখতে পারি C ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। শূন্য বা বায়ু মাধ্যমের জন্য এই কনস্ট্যান্টের মান C ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। তাহলে এখানে এই আরেকটা নতুন টার্ম আসলো, সেটা হচ্ছে এপসাইলন নট। এখন এপসাইলন নটকে কি বলা হয়? শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা। ঠিক আছে, তাহলে এর একটা মান আছে, এর মান হচ্ছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এই মানটা আমাদের একটু মনে রাখতে হবে, মনে রাখতে পারলে সুবিধা। এই মানটা এমসিকিউ হিসেবে আসে, সরি এটার মান এটা না, আমি একটু ভুল লিখেছি, কারেকশন করে দিচ্ছি। 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই এপসাইলন নটের এই মানটা এমসিকিউতে অনেকবার এসছে, এই মানটা এবং এই মানের এককটা এমসিকিউতে বহুবার এসছে, তাই এই মানটা আমাদের একটু মনে রাখতে পারলে ভালো হবে। তাহলে এপসাইলন নটকে কি বলা হয়? শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা, এর মান হচ্ছে 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন এখানে নতুন একটা টার্ম আসলো, নতুন টার্ম কি? তড়িৎ ভেদনযোগ্যতা।
ভেদনযোগ্যতা। তাহলে এখানে তড়িৎ ভেদনযোগ্যতা কি জিনিস সেটা আমরা একটু পড়ে ফেলবো। আচ্ছা, সেটা আমরা একটু এই টপিক্সের কুলম্ব বলের এই সূত্রের পরেই আমরা আলোচনা করব। দুটো জিনিস পেয়েছি আমরা যখন কুলম্বের সূত্র বিবৃতি করেছি, তখন বিন্দু চার্জ নামে একটা ডেফিনেশন পেয়েছি, সেটাও আমরা শিখব। এবং এখানে বোল করে রাখো, অর্থাৎ এই জিনিসটা আমরা শিখব, তড়িৎ ভেদনযোগ্যতা জিনিসটা কি এটাও আমরা শিখব এই টপিক্সের পরে। যেহেতু আমরা কুলম্বের টপিক্সটাই কন্টিনিউ করছি, তাই এই টপিক্সের শেষে আমরা এই দুইটা শিখে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে দেখো এপসাইলন নটের মান যদি এখানে আমরা বসিয়ে দিই, এপসাইলন নটের মান যদি এখানে আমরা বসিয়ে দিই, এপসাইলন নটের ইয়েটা যদি বসাই, তাহলে সি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, এটা আমরা পেয়েছি। এই জায়গাটাতে যদি আমরা এপসাইলন নট, বাকি সবই দেখো কনস্ট্যান্ট, 1/4 পাই, 4 পাই, পাইয়ের মান 3.1416, এপসাইলন নটের মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই সি এর মানটা আমরা পাবো 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। এই মানটা একটু মুখস্থ রাখতে হবে। c equal to 9 × 10⁻, c equal to 1/4 pi epsilon naught equal to 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে এই সকল বিষয়গুলো আমরা কুলম্বের সূত্রের বসিয়ে সূত্রটা যেভাবে পাই সেটি হচ্ছে F equal to 1/4 pi epsilon naught q1 q2 ডিভাইড বাই ডি স্কয়ার। এইটা কিন্তু কোন মাধ্যমের ক্ষেত্রে আগেই বলেছিলাম যে এই বলটা কিসের উপর নির্ভর করে, এই বলটা মাধ্যমের উপরে নির্ভর করে। তাহলে এই মাধ্যমটা কিসের, এই এপসাইলন নট, শুধু এপসাইলন নটটা দেখেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের জন্য। আচ্ছা, তাহলে শূন্য বা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম আসলে আমরা সূত্রটা কিভাবে লিখব? শূন্য বা বায়ু মাধ্যম ব্যতীত অন্য মাধ্যম হলে অন্য যে কোনো মাধ্যমে ক্ষেত্রে এই সূত্রটা হয়ে যাবে F equal to 1/4 pi epsilon q1 q2 ডিভাইড বাই ডি স্কয়ার। আমরা আবার জানি এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট কে। এখানে আমরা আরেকটা নতুন টার্ম পেলাম, এপসাইলন নট, এটা আমাদের জানা, এটা হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যম ব্যতীত অন্য যে কোনো মাধ্যমের জন্য তড়িৎ ভেদনযোগ্যতা। আর এপসাইলন নট হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের জন্য তড়িৎ ভেদনযোগ্যতা। এখানে তাহলে নতুন একটা টার্ম আসলো, এই টার্মটার নাম হচ্ছে কে। এই কেটাকে বলা হয় হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই কেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা ইংলিশের নাম হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এই কেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই সবই আমরা শিখবো, সবই আমাদের ধীরে ধীরে চলে আসবে। টার্মটা শুধু একটু জেনে রাখো এখন, এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট কে। এই কেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে? তাহলে এখন এই সূত্রটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি? শূন্য বা যে কোনো মাধ্যমের জন্য এই ফর্মুলাটাকে আমরা আবার লিখতে পারি F equal to 1/4 pi epsilon naught k q1 q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ঠিক আছে? তো এইগুলাই আমরা মোটামুটি পাই। এটা হচ্ছে শুধু মান নির্ণয়ের জন্য। আচ্ছা, মান নির্ণয়ের জন্য আমরা কি কি সূত্র পেলাম সেটা আমি আবার একটু তোমাদেরকে বোল্ড করে দেখাচ্ছি। শূন্য বা বায়ু মাধ্যমের জন্য কুলম্বের সূত্রটা আমরা পেলাম, শূন্য বা বায়ু মাধ্যমের জন্য কুলম্বের সূত্রটা আমরা পেলাম হচ্ছে F equal to 1/4 pi epsilon naught q1 q2 ডিভাইড বাই ডি স্কয়ার। আর শূন্য বা বায়ু মাধ্যম ব্যতীত, শূন্য বা বায়ু মাধ্যম ব্যতীত অন্য মাধ্যমে
ব্যতীত অন্য মাধ্যমে এর মান হচ্ছে F ইকুয়াল টু 1/4 পাই Epsilon naught K Q1 Q2 ডিভাইড বাই ডি স্কয়ার। এই সূত্র দুটো আশা করছি তোমাদের মনে থাকবে। এই দুটো সূত্রকে একটু বোল্ড করে রেখে দাও, কারণ এইগুলো ম্যাথ করার জন্য আমাদের পরবর্তীতে লাগবে। সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা একটু দেখালাম। দেখানোর পরে এই সূত্রগুলো একটু ভালো করে বোল্ড করে রাখো তোমার নিজের খাতায়, যাতে আমরা পরবর্তীতে এই সূত্রগুলো ইউজ করতে পারি এবং কিভাবে এসছে সেটা তোমরা সহজেই পেয়ে যেতে পারো। আচ্ছা, এখন একটু খেয়াল করো, কুলম্বের সূত্রের সাহায্যে আমরা কি নির্ণয় করলাম? কুলম্বের সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করলাম হচ্ছে কুলম্ব বল তথা একটা বল। কিন্তু বল তো একটা ভেক্টর রাশি, কিন্তু আমরা তো নির্ণয় করলাম মান। তাহলে কি এর ভেক্টর রূপটা আমাদের দেখতে হবে। ভেক্টর রূপটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেক্টর রূপে নিচের কোণটি সঠিক দিয়ে এরকম ভেক্টর রূপটা এরকম 4টা অপশনে দিয়ে দেয়, আমাদের বের করতে হয় যে সঠিকটা কি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আমাদের সিকিউ কোশ্চেন করার জন্য একটু হলে চলবে, আমরা দিকটা আমরা চিত্রের মাধ্যমে বা কথার মাধ্যমে দেখিয়ে দিতে পারবো। আমরা যখন অঙ্ক করব তোমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ভেক্টর রূপটা আসে হচ্ছে এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভেক্টর রূপটা কি? কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কি জিনিস, তার আগে কুলম্বের সূত্রের রূপটা কি সেটা আমরা একটু লিখে নিই। 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই ডি স্কয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্রের রূপ। কিন্তু ভেক্টর রূপটা কি? ভেক্টর রূপটা হচ্ছে F ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডি স্কয়ার n হ্যাট। এখানে n হ্যাটটাই হচ্ছে ভেক্টর বা দিক নির্দেশ করছে। এই দিকটা কার দিক? এই দিকটা হচ্ছে দূরত্বের উপরে। এই দিকটা এই একক ভেক্টরটা হচ্ছে দূরত্বের একক ভেক্টর। দূরত্ব এখানে কোন দিকে যাচ্ছে সেটা নির্ধারণ করছে সংযোগ সরলরেখা বরাবর, অর্থাৎ এটা কোন দিকে, বা এটা অনেকটা বলতে পারি মধ্যবর্তী দূরত্বের দিকটা এখানে প্রকাশ করছে। যদি আকর্ষণ হয় তাহলে মধ্যবর্তী দূরত্বের দিকটা ভেতরের দিকে হবে, আর যদি বিকর্ষণ হয় তাহলে মধ্যবর্তী দূরত্বের দিকটা হবে হচ্ছে বাইরের দিকে। সো ওই মধ্যবর্তী দূরত্বের দিকটাই নির্ধারণ মানে এন হ্যাট দ্বারা প্রকাশ করছে ওই মধ্যবর্তী দূরত্বের দিকটি। তাহলে দূরত্ব যেহেতু ডি, তাহলে এখানে দূরত্বের এন ভেক্টরটা আমরা লিখতে পারি এই যে ডি ভেক্টর ডিভাইড বাই দূরত্বের একক ভেক্টরটা আমরা লিখতে পারি। একক ভেক্টর কি জিনিস আমরা জানি, কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এন হ্যাট ইকুয়াল ডি ভেক্টর ডিভাইড বাই ডি, এই যে মান দ্বারা ভাগ করলাম। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এখন এইখানে বসিয়ে দিই, এই ইকুয়েশনে বসিয়ে দিই, ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই ডি স্কয়ার ইনটু ডি ভেক্টর ডিভাইড বাই ডি। ওকে, তাহলে এই রূপটি দাঁড়াচ্ছে হচ্ছে, আমরা এখানে লিখতে পারি, তাহলে এই ভেক্টর রূপটি দাঁড়াচ্ছে এফ ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2, এটা গুণ করলে হয়ে যায় ডি কিউ, এখানে ডি ভেক্টর। সো ভেক্টরের সবগুলো রূপে একটু ভালো করে মনে রাখুন, নিচের কোনটি সঠিক বা নিচের কোনটি সঠিক নয় এই বিষয় দিয়ে এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা পরীক্ষায় এমসিকিউতে চলে আসতে পারে। তো এই ছিল আমাদের ভেক্টরের কুলম্বের সূত্রের জেনারেল ম্যাথমেটিক্যাল রূপ বা মান বের করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, এবং সূত্র বা ভেক্টর রূপটার জন্য ভেক্টর রূপটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম কুলম্বের সূত্রের ক্ষেত্রে দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে কুলম্বের ডেফিনেশনের ক্ষেত্রে বিন্দু চার্জ পেয়েছি, আরেকটা হচ্ছে কুলম্বের সূত্রের ক্ষেত্রে ওই তড়িৎ এপসাইলন নট বা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা বা তড়িৎ ভেদনযোগ্যতা, এই দুটো টপিকস আমরা পেয়েছি, এই দুটো ডেফিনেশন আমরা পেয়েছি। সেই দুটো ডেফিনেশন আমরা এবার একটু শিখে ফেলবো। তাহলে আমি প্রথমে লিখি হচ্ছে তড়িৎ ভেদনযোগ্যতা।
তড়িৎ ভেদন যোগ্যতা জিনিসটা কি? তড়িৎ ভেদন যোগ্যতা জিনিসটা কি? তড়িৎ ভেদন যোগ্যতা হচ্ছে মাধ্যমের যে ধর্মের জন্য দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের অর্থাৎ অর্থাৎ বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তন ঘটে, তাকে তড়িৎ ভেদন যোগ্যতা বলা হয়। এর ইংলিশ নাম হচ্ছে পারমিটিভিটি। এই তড়িৎ ভেদন যোগ্যতার ইংলিশ নাম হচ্ছে পারমিটিভিটি। আমি লিখে দিচ্ছি, মাধ্যমের যে ধর্মের জন্য দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের অর্থাৎ বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তন ঘটে তাকে তড়িৎ ভেদন যোগ্যতা বলে। ঠিক আছে, মাধ্যমের যে ধর্মের জন্য দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের অর্থাৎ বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তন ঘটে তাকে তড়িৎ ভেদন যোগ্যতা বলে। এর ইংলিশ নাম হচ্ছে পারমিটিভিটি। আচ্ছা, একে সাধারণত প্রকাশ করা হয় এপসাইলন দ্বারা। অন্য মাধ্যমের জন্য হলো এপসাইলন দ্বারা, শূন্য মাধ্যমের জন্য হচ্ছে এপসাইলন নট দ্বারা প্রকাশ করা হয়। আর এর মান তো আমরা আগের অংশেই দেখেছি। শূন্য মাধ্যমের জন্য এর মানটা হচ্ছে 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী ডেফিনেশন হচ্ছে বিন্দু চার্জ। বিন্দু চার্জের ডেফিনেশনটাও তোমরা একটু লিখে ফেলো। বিন্দু চার্জ আচ্ছা, তোমরা এগুলো সিডব্লিউ খাতায় লিখে ফেলবে। আমরা যা ক্লাস নিচ্ছি সেগুলো সিডব্লিউ খাতায় লিখে ফেলবে। এই বিষয়গুলোই আমাদের পরবর্তীতে সিএ মার্কসের জন্য সহায়তা করবে এবং আমরা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব। সেই হোমওয়ার্কগুলো তোমরা তোমাদের হোমওয়ার্ক খাতায় লিখে ফেলবে। আমরা কলেজ শুরু হওয়ার সাথে সাথে তোমাদের সিডব্লিউ এবং এইচডব্লিউ খাতাগুলো আমরা চেয়ে নেব। বিন্দু চার্জটা কি? চার্জিত বস্তুর আকার যদি এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুবই ছোট হলে চার্জিত বস্তুর আকার এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুবই ছোট হলে বস্তুগুলোকে বিন্দু চার্জ বলে। বা সহজ কথায় বলতে পারি, যদি সহজ কথায় বলতে চাই সেটা হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ চার্জকে বিন্দু চার্জ বলা হয়। আমি আবারও বলছি, চার্জিত বস্তুর আকার এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুবই ছোট হলে বস্তুগুলোকে বিন্দু চার্জ বলে। বা সহজ ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি খুবই ক্ষুদ্র পরিমাণ চার্জকে বলা হয় বিন্দু চার্জ। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তী টপিকসে যাওয়ার আগে আমি একটু দেখো, এই ধরনের একটা কুলম্বের যে সূত্র পড়লাম, সেই কুলম্বের সূত্রের সাহায্যে আরেকটা কোন সূত্রের মিল ছিল তোমরা একটু মনে করতে পারবে? আচ্ছা, অনেকেই আশা করি মনে করতে পেরেছো। এই কুলম্বের সূত্রের এটার সাথে আমাদের মিল ছিল হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। ঠিক আছে, নিউটনের
মহাকর্ষ সূত্রের কিছুটা মিল রয়েছে, কিন্তু এদের বৈসাদৃশ্যগুলো কি সেগুলো আমরা একটু দেখে নিই বা একটু শুনে নিই। এটা হচ্ছে বলা যায় কুলম্ব বল, আর এটাকে আমরা লিখতে পারি মহাকর্ষীয় বল। ঠিক আছে, কুলম্ব বলের বিবৃতি দিয়েছে বিজ্ঞানী কুলম্ব, আর মহাকর্ষীয় বলের বিবৃতি দিয়েছে বিজ্ঞানী নিউটন। আচ্ছা, এখন প্রথমে যে জিনিসটা বলতে পারি আকর্ষণ বা বিকর্ষণ বল। কুলম্ব বল যখন আমরা পড়েছি, কুলম্ব বলের সূত্র যখন আমরা পড়েছি, তখনই আমরা দেখেছি প্রথম লাইনে এটা ছিল হচ্ছে এটি আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে। এই বলটি আকর্ষণ বা বিকর্ষণ বল হতে পারে। আচ্ছা, কিভাবে আকর্ষণ? যদি বিপরীতধর্মী চার্জ হয় তাহলে যে বলটা উৎপন্ন হবে সেটি হচ্ছে আকর্ষণ বল, আর যদি সমধর্মী চার্জ হয় তাহলে যে বলটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বিকর্ষণধর্মী বল। ঠিক আছে, কিন্তু মহাকর্ষীয় বলটা শুধুমাত্র আকর্ষণধর্মী বল। আকর্ষণ বা বিকর্ষণ ধর্মী, এটা শুধুমাত্র আকর্ষণ ধর্মী। ঠিক আছে, 2 নম্বরে বলতে পারি কুলম্ব বলটা মাধ্যমের উপরে নির্ভরশীল। কুলম্ব বলটি মাধ্যমের উপরে নির্ভরশীল, মাধ্যমের উপর নির্ভরশীল। 2 নম্বরে আমরা বলতে পারি, এটা 2 নম্বরে বলতে পারি এটি মাধ্যমের উপর নির্ভরশীল ছিল না। আমরা যেখানেই যাই না কেন, মহাবিশ্বের যেখানেই যাই না কেন, মহাকর্ষীয় বলটা মাধ্যমের উপর নির্ভরশীল ছিল না। ঠিক আছে, তো এই দুটো প্রধান পার্থক্য আমরা দেখতে পাই। এদের মিলও আছে, অনেকগুলো মিল রয়েছে। মিলগুলো কি? প্রথমে আমরা বলতে পারি উভয় সূত্রই, কুলম্বের সূত্র এবং মহাকর্ষীয় উভয় সূত্রই বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। কারণ আমরা সূত্র থেকে দেখতে পেয়েছি উভয় ক্ষেত্রেই জিনিসটা কি ছিল, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছিল। তাই বলতে পারি একটা সাদৃশ্য হচ্ছে উভয় বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। সূত্র থেকে আমরা একটা সাদৃশ্য কি দেখতে পেয়েছি, উভয় ধরনের বলই কি করে, উভয় বলই হচ্ছে সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। উভয় বলই সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এরকম সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো তোমরা একটু ভালো করে দেখে ফেলবে। এখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন যদি চলে আসে তাহলে আমরা হয়তো আনসার করতে পারব। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কুলম্ব স্থির তড়িতের পরবর্তী যে টপিক, সেই টপিকসে আমরা চলে যাই। পরবর্তী টপিকস 2 নম্বর টপিকস হচ্ছে তড়িৎ। প্রথম অংশের দ্বিতীয় টপিক সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র তত্ত্ব। তড়িৎ ক্ষেত্র তত্ত্ব, তড়িৎ ক্ষেত্র তত্ত্ব। তড়িৎ ক্ষেত্র তত্ত্বটা কি? একটি চার্জিত বস্তু এর চারিদিকে যতদূর পর্যন্ত এর প্রভাব বিস্তার করে, অর্থাৎ একটি চার্জের উপর, কোনো একটি চার্জের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, সেই অঞ্চলকে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলা হয়। সহজ কথায় হচ্ছে
একটা চার্জিত বস্তু তার চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাবটা বিস্তার করে সেই অঞ্চলকে সেই অঞ্চলকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র ব্যাখ্যার জন্য আমরা একটা ডেফিনেশন খুব ব্যবহার করি, সেটা হচ্ছে পরক চার্জ। পরক চার্জ, পরক চার্জ কি জিনিস? পরক চার্জ, ঠিক আছে? পরক চার্জটা কি জিনিস? পরীক্ষামূলকভাবে যে চার্জ স্থাপন করা হয়, পরীক্ষামূলকভাবে যে চার্জ স্থাপন করা হয় তাকে বলা হয় পরক চার্জ। এটা একটু লিখে নাও, পরীক্ষামূলকভাবে যে চার্জ স্থাপন করা হয় তাকে বলে পরক চার্জ। পরক চার্জ। সাধারণত পরক চার্জকে আমরা কিউ নট দ্বারা প্রকাশ করে থাকি। কিউ নট দ্বারা প্রকাশ করা হয়। পরক চার্জকে সাধারণত আমরা কিউ নট দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে? তাহলে পরক চার্জের টপিকসটা ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, ডেফিনেশনটা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক হিসেবে। পরীক্ষামূলকভাবে যে চার্জ স্থাপন করা হয় তাকে বলা হয় পরক চার্জ। পরক চার্জকে সাধারণত কিউ নট দ্বারা সূচিত করা হয়। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী ক্লাসে আবার তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন দিয়ে এখান থেকেই আমরা আগানো শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার। ধন্যবাদ।